বহুল আলোচিত গুলশান হলি আর্টিজান হামলা মামলার রায়ে ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল। রায়ের পর্যবেক্ষণে বিচারক মুজিবুর রহমান বলছেন, আসামিরা জঙ্গিবাদের উন্মত্ততা, নিষ্ঠুরতা ও নৃশংসতার যে জঘন্য বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাতে তারা কোনো অনুকম্পা বা সহানুভূতি পেতে পারে না। এই রায়ে সন্তোষ জানিয়ে আইনমন্ত্রী বলছেন, সারা বিশ্বের কাছে দ্রুততার সঙ্গে সঠিক বিচার প্রমাণ করা গেছে। কিন্তু আদালত প্রাঙ্গণ থেকে বের হবার সময় পুলিশের সামনে 2 আসামির মাথায় জঙ্গি সংগঠন আইএসের স্লোগান সম্বলিত টুপির দৃশ্য চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠেছে, কড়া পাহারায় থাকা এসব জঙ্গির কাছে আইএসের প্রতীকযুক্ত টুপি এলো কি করে? বহুল আলোচিত এই রায়ের নানান দিক নিয়ে বিশ্লেষণ করতে চাই। সঙ্গত কারণেই আজ আমাদের আলোচনার বিষয়বস্তু তবুও উন্মাদের আস্ফালন। আপনাদের সকলকে আমন্ত্রণ 24 ঘন্টায়, সাথে আছে আমি মীরা হাসান। আজ আলোচনায় আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার ডান পাশে আছেন অতিরিক্ত আইজিপি শেখ মোহাম্মদ মারুফ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়া আমাদের সাথে আছেন ডিবিসি নিউজের সম্পাদক জনাব জায়েদুল হাসান পিন্টু, আপনাকেও স্বাগত। একই সঙ্গে স্বাগত জানাতে চাই, আমাদের সাথে যোগ দিচ্ছেন ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর স্বাধীন মালিক। আশা করি ডক্টর স্বাধীন মালিক আমাকে শুনতে পাচ্ছেন। এছাড়া আমাদের সাথে আলোচনায় যোগ দেবেন বাংলা মোটর স্টুডিও থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, তিনি আমাদের নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের 4 জনকে নিয়েই আমি আলোচনা শুরু করতে চাই। আলোচনাটা শুরু করতে চাই মারুফ হাসান আপনাকে দিয়েই। পুরো দেশকে, পুরো বিশ্বকে চমকে দেওয়া সেই ঘটনায়, সেই অপারেশনে আপনি ছিলেন, আপনি আহত হয়েছিলেন। এছাড়াও অনেক জঙ্গি বিরোধী অনেক অপারেশনে আপনি লিড দিয়েছেন। সেই জায়গা থেকে আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা জানতে পারি যে এই বিচারের তাৎপর্য আপনার কাছে কেমন? ধন্যবাদ। যমুনা টেলিভিশনকে ধন্যবাদ আমাকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সাথে সাথে দর্শক শ্রোতা যারা আছেন, সরাসরি দেখছেন অনুষ্ঠান, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। এবং আমার আলোচনা শুরুতেই আমি হলি আর্টিজান বেকারির যে জঙ্গি হামলায় যারা নিহত হয়েছেন, বিদেশি নাগরিক সহ আমাদের 2 পুলিশ সদস্য সহ, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। আজকে বহুল প্রতীক্ষিত, বহুল আলোচিত হলি আর্টিজান বেকারি মামলার রায় হয়েছে। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন অপারেশনালি সফল, তেমনি তদন্ত এবং রাষ্ট্রীয় যন্ত্র এই তদন্তে কোনো হস্তক্ষেপ করেনি এবং বিচার ব্যবস্থায় এই জঙ্গিবাদের বিরুদ্ধে যে রায়, এটা প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণিত হলো যে আমরা আইনের বিচারেও এই জঙ্গিবাদের যে অপরাধ, এই অপরাধের শাস্তি হয়েছে, যেটা বিশ্বের বিভিন্ন দেশে এই জঙ্গিবাদের ঘটনা কিন্তু ঘটে চলেছে। 2-1টা দেশে বিচ্ছিন্নভাবে এর বিচার হলেও ঠিক এভাবে সামগ্রিকভাবে এত বড় একটা ঘটনার বিচার কিন্তু এই বাংলাদেশেই প্রথম হলো। এবং আমাদের এই উপমহাদেশে অথবা আমাদের এই এশিয়া মহাদেশে আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে যে আমরা এখনও সোচ্চার এবং যারা এই বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র বানাতে চায়, তাদের মুখে এই রায় একটা চপেটাঘাত। এবং আমি মনে করি এই রায়ের ফলে জঙ্গিবাদের যে সমস্ত কর্মী এবং যারা এই জঙ্গিবাদের সাথে জড়িত, তাদের মেরুদণ্ড ভেঙে গেল এবং তাদের মনোবল অনেক বেশি, তারা মনোবল হারিয়ে ফেলল। এবং এই বিজয় কিন্তু বাংলাদেশের বিজয়, জনগণের বিজয়। তার কারণ আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব এবং সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে এবং এই জঙ্গিদের বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করছি। এবং হলি আর্টিজান বেকারির ঘটনার পরে আমরা কিন্তু
এই আমাদের অভিযান সাঁড়াশি অভিযান খুব বেশি তীব্র করি এবং 1 বছরের মধ্যে আপনি জানেন যে বেশ কয়েকটা জঙ্গি অপারেশনে আমরা সাকসেসফুল হয়েছি এবং তাদেরকে আমরা গুড়িয়ে দিতে, তাদের আস্তানা এবং তাদের সব কিছু গুড়িয়ে দিতে সক্ষম হয়েছি। এবং রায়ের যে প্রতিক্রিয়া, আমি মনে করি এই রায়ের ফলে বাংলাদেশে যে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার যে অপচেষ্টা চলছিল সেখানে অত্যন্ত কঠিনভাবে কুঠারাঘাত পড়ল। জি, মারুফ হাসান, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো আমার বাকি অতিথির কাছ থেকে তাদের মতামতগুলো শুনে আসি। পাশাপাশি আপনাকে আগেই জানিয়ে দেখি আমি এরপরেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো আসলে যে এক ধরনের আপনি বলছিলেন যে সাঁড়াশি অভিযান তীব্র করা হয়েছে, কিন্তু এরপরেও অনেকে বলেন যে ঠিক আছে এক ধরনের অভিযান চলতেই থাকবে, কিন্তু এর পাশাপাশি এই মুষ্টিমেয় মানুষগুলো যারা একটা ভ্রান্ত আদর্শের উপর মানে চড়ে বসে এগিয়েছিল তাদের সাথে এক ধরনের বুদ্ধিভিত্তিক লড়াই দরকার, সেটা আসলে কতটুকু করা গেছে সেটা নিয়ে আপনার কাছে জানতে চাইবো। তবে আমার আরেক অতিথি আছেন, ডক্টর স্বাধীন মালিক আছেন, তার কাছ থেকে তার একটু প্রতিক্রিয়াটা জেনে আসি। ডক্টর স্বাধীন মালিক, এই বিচারের তাৎপর্য আপনার কাছে কেমন? পাশাপাশি এটা একটু যদি উল্লেখ করেন যারা এখনও এই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়নি তারা কি এই রায়ের পর পা বাড়াবে না বা পিছু হটবে, কি মনে করেন আপনি? প্রথমে আমি মারুফ খানের সাথে সুর মিলিয়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। তাদের পরজগতের যাতে তারা ভালো থাকেন সেই কামনা করছি। হ্যাঁ, এটা অবশ্যই একটা নিঃসন্দেহে মানে আমাদের একটা সাফল্য। এটা মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য এবং তার সাথে হ্যাঁ বিচার ব্যবস্থা এটা খুব তাড়াতাড়ি হয়েছে এবং তাড়াতাড়ি আইনশৃঙ্খলা বাহিনী যেখানে যেসব মামলায় সাক্ষী খুব তাড়াতাড়ি হাজির করে তখন মামলার বিচারও তাড়াতাড়ি হয় এবং সেটাও হয়েছে এবং সেটাও এখানে দ্বিমত করার কোনো সুযোগ নাই যে এর একটা প্রভাব অবশ্যই পড়বে। আপনি যেটা শেষে বললেন যে হ্যাঁ যারা এইভাবে একটা সম্পূর্ণ মানে আমাদের ধর্মে ইসলাম ধর্মের সাথে এসবের কোনো সংস্পর্শ নাই কোনোভাবেই, কিন্তু হ্যাঁ সমাজে সবসময় কিছু লোক থাকে যারা কিছু উদ্ভট জিনিসে বিশ্বাস করে। মানে উদ্ভট জিনিসে বিশ্বাস করে যে আমরা দেখেছিলাম ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের পরে একজন অপরাধী সাব্যস্ত হওয়ার পরে চাঁদে তার কি যেন ছবি নাকি দেখা গিয়েছিল। তো এরকম উদ্ভট জিনিসে বিশ্বাস করার মতো লোক কোনো সমাজে বেশি থাকে, কখনো কম থাকে। তো এরকম কিছু লোক আমাদের সমাজে আছে এবং মানে 2-4 জন যে থাকবে না সেটা কখনোই হতে পারে না। অতএব এখন আমাদের সবসময় যেটা চেষ্টা থাকতে হবে হ্যাঁ যে এই ধারণাগুলি উদ্ভট এবং এর সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই এবং যারা ধর্মরও বিস্তার চান, প্রচার চান, এই জঙ্গি পথে এটা কখনোই ধর্মতে কখনোই বলা হয় নাই। এই কথাগুলি আমাদের বারবার বলতে হবে। মানে আইন শৃঙ্খলার যে ব্যাপারটা আছে সেটাও বলতে হবে, কিন্তু এই যে ধর্মতে এইসব কথা নাই, ইসলাম শান্তির ধর্ম, এই কথাটি আমরা বারবার বলতে হবে। তো অনেক সময় হয় কি একটা সাকসেসফুল অপারেশন হলে, আইনশৃঙ্খলা বাহিনী অপারেশন হলে, এরকম বিচার হলে আমরা এই উদ্ভট ধারণাগুলি এই কথা থেকে আমরা অনেকটা সরে আসি এবং এখানে এই বিচারের কথা বলতে গেলে বারবার এটা বলতে হবে যে হ্যাঁ যে মুষ্টিমেয় গুটিকত কিছু লোক কোনো প্রলোভনের শিকার হয়ে বা অনেক সময় অন্যান্য বিভিন্ন কারণে একটা সম্পূর্ণ ভ্রান্ত পথে যাচ্ছে, এটা আমাদের বারবার প্রতিদিন বলতে হবে। হ্যাঁ এটা অবশ্যই ঠিক যে আমাদের ধরেন 2016 সালে হোলি আর্ট ডিজাইনের ঘটনার পরে আমরা নিঃসন্দেহে পুরো দেশবাসী চমকে গিয়েছিলাম এবং অনেকেরই আশঙ্কা হয়েছিল যে এটার ব্যাপ্তি কত, বিস্তার কত। এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীও গত 2 বছরে অনেক মানে সাকসেসফুল অপারেশন করেছে। আমার মানে বাইরে থেকে ধারণা যে তাদের সংখ্যা অনেক কমে গেছে, সমর্থন অনেক কমে গেছে, কিন্তু সেই এখন ওই দিকটা তো আমরা সাফল্য পেয়েছি। এখন ওই বুদ্ধির জায়গা, যেটা বোঝানোর জায়গা, সেই দিকে আমাদের জোর দিতে হবে। জি, আমাদের সাথে থাকুন ডক্টর স্বাধীন মালিক। এই ফাঁকে আমি আমাদের আরেক অতিথি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ, যিনি একজন নিরাপত্তা বিশ্লেষক, তাকেও আমন্ত্রণ জানাতে চাই। তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের বাংলা মোটর নিউজ সেন্টার থেকে। মিস্টার আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমার স্টুডিওর অতিথি আরেকজন আছেন জাহিদুল হাসান পিন্টু, তার কাছে একটা প্রশ্ন রেখে আমি আপনার কাছে আসতে চাই। জাহিদুল হাসান পিন্টু, আপনার কাছে যে জানতে চাইবো যে ধরেন যেটা বলা হচ্ছে যে খুবই যে পুলিশের যে অভিযান ছিল, কাউন্টার টেররিজমের যে অভিযান ছিল, সেগুলো তো অনেক সফলতা এসেছে, অনেক
একদম মেরুদণ্ড ভেঙে দেওয়া গেছে, তারপরও তো নিশ্চয়ই মুষ্টিমেয় কিছু না কিছু লোক আছেন যারা বলা হয় লোনলি ওলফ যারা বলা হয়, বা কিছু ভ্রান্ত ধারণা বা ভ্রান্ত অনুসারী যারা আছেন, তারা কি একেবারে চুপসে যাবে বলে মনে করেন, নাকি তাদের উপর নজরদারিটা আসলে কেন জরুরি, কতটা জরুরি? চুপসে যাবে অর্থে কি এই জাজমেন্টের মধ্য দিয়ে কিছুটা তো প্রভাব পড়বেই, তেমন বড় এই জাজমেন্টে যে তেমন বড় প্রভাব পড়বে তা না, কারণ তারা তো মৃত্যু হাতে নিয়েই আসছে, হ্যাঁ, তারা আত্মঘাতী। তো কেন করবেন আমি বলি, এটা আমার সঙ্গে দ্বিমত করবেন অনেকেই। এই জাজমেন্টগুলো যদি দ্রুত কার্যকর করা যেত সেটার ইম্প্যাক্ট সবচেয়ে বেশি হতো। আপনি যদি এই জঙ্গিবাদের গত 20 বছরের অন্তত দেখেন, আমরা উদিচি হামলাটা 99 সালে হয়েছে, আর এই ধরেন এই আজকে জাজমেন্ট হয়েছে, এই 20 বছরে জঙ্গি কি 1-2 জন ধরা পড়েছে? ফাঁসির আসামি জঙ্গি কমপক্ষে 50 জন, আমি তো দেখলাম 45 জন ছিল। এই কয়দিন আগে হলো আপনার এই যে রাজশাহীর 3 জন আর এখন 7 জন, 10 জন, সেই হিসাবে তো 55 জন আমি পাচ্ছি। তো মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মাত্র 10 জনের। 2006 সালে আপনার যাদের অ্যারেস্ট হলো বাংলা বাইরে, তাদের 6 জনের মৃত্যুদণ্ড হলো 2007-এ, সেটা বিশেষ পরিস্থিতিতে, তত্ত্বাবধায়ক সরকার নানামুখী চাপে বিশেষ পরিস্থিতিতে কাজটা মানে মৃত্যুদণ্ডটা কার্যকর হয়ে গেল 2007-এর মার্চে। এরপরে যে ওই বছর পরে ধরা পড়েছিলেন তার মৃত্যুদণ্ড কার্যকর করতে লেগেছে আরও 10 বছর। তা আসেন 7 জন। মুফতি হান্নানের সাথে আরও 2 জন যে ফাঁসির কার্যকর হলো, সেই মামলাটা আপনার ব্রিটিশ হাই কমিশনারের উপরে যে অ্যাটাকের মামলা 2005 সালের 21শে মের ঘটনা, সেটা 2017 সালে। তার মানে আপনি দেখেন 12 থেকে 15 বছর লেগে যাচ্ছে আপনার কার্যকর করতে। এটা হলো আমি বললাম যে কয়জনের, মাত্র 10 জনের কার্যকর হয়েছে। এখন আপনি যদি বলেন বাংলাদেশের মৃত্যুদণ্ড কার্যকর, এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কতজন যদি হিসাব করেন, আমি এই মুহূর্তে আমি বলে দিতে পারি এই সংখ্যাটা 1800-র উপরে। কনডেমড সেলে 1800-র উপরে আপনার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছে। এখন আপনি নতুন যে যুক্ত হলো এই 7 জন, এটার ডেট রেফারেন্স কি ওই 1800 জনকে বাইপাস করে করবেন, নাকি আপনার এই তাদের সিরিয়ালে পিছনে আসবেন? আপনি যদি এটা অগ্রাধিকার ভিত্তিতে মামলাটা, আইনমন্ত্রী সম্মত সে পরিষ্কার করেছেন নুসরাতের পর, সেটা হচ্ছে পেপার বুকের মধ্যে দিয়ে এটাতে দ্রুততার সাথে এগিয়ে নেওয়া যায়। আইনমন্ত্রী তার বক্তব্যের মধ্যে এটা বলেছেন যে তাদের মধ্যে কমন একটা বক্তব্য দিয়েছেন। তাহলে আমাকে সামনাসামনি আসলে আমি কথা বলতাম। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জাতীয় একটা লিস্ট পাঠিয়ে দিয়েছে, 10 থেকে 15 বছরের ধরে মামলা পেন্ডিং এমন সংখ্যা হলো আপনার আপিলের ডিভিশনে এবং এই হাইকোর্ট ডিভিশনে 50টারও বেশি। 10 থেকে 15 বছর ধরে ডেথ রেফারেন্স পেন্ডিং। সেই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি করা হয়। আইন মন্ত্রণালয় জুলাই মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে, সেটা তো এরপরে তো কার্যকর হয় নাই। তো এগুলো বললে হবে না, করব বললে হবে না, করে দেখাতে হবে। আমি এখন পর্যন্ত দেখিনি অতিরিক্ত ডেথ রেফারেন্স বেঞ্চ হাইকোর্টে করতে বা হাইকোর্টে বলে দিতে বা এক্সট্রা কোনো মেজার নিতে। এখন পারে, কিন্তু আইনমন্ত্রী তো ডেট উল্লেখ করছেন যে 7 দিনের মধ্যে মৃত্যুর রায়ের ডেথ রেফারেন্স চলে যাবে উচ্চ আদালতে, সেখানে গেলে চলে যাওয়া পেপার বুক তৈরি করার এক জিনিস না, তো তারপরে আগাবে আরো কাজগুলো। সেটা আপনি, এটা তো গ্যাজেট করতে হবে, রাইট? আপনি বললে তো হবে না। এটা আপনার শুনেন, এই যে আমি যে 1800 মামলার কথা বললাম, 1800 জনের উপরে, এটা 1860-এর মতো হবে কনডেম সেলে আছে। হ্যাঁ, এরপরও এদেরকে আপনি অগ্রাধিকার ভিত্তিতে হেয়ারিং করতে পারেন, যেমন শিশু রাজীব হত্যা, শিশু রাজন হত্যা, বা আপনার এই যে জঙ্গিরাই মারলো সৌদি নাগরিক যে কি খালাপ, সেটা। আরেকটা যে র্যাবের সদস্যরা খুন করলো নারায়ণগঞ্জে, 7 খুন মামলা। এই কয়েকটা মামলা আপনি দ্রুত নিষ্পত্তি করেছেন আপনার ওই অগ্রাধিকার ভিত্তিতে, বাকিগুলো কিন্তু করেননি। আপনি এখনো কত জঙ্গি, আপনি যে আমি বললাম মাত্র 10 জন জঙ্গি, 17 আগস্টের বোমাটা 2005-এ না সারা দেশে, সেই মামলায় যে আপনার মৃত্যুদণ্ড হলো জঙ্গিদের, একটা তো কার্যকর হয়নি। তার মানে কি দাঁড়াচ্ছে? আপনি একদিকে এটা বলছেন ঠিকই, কিন্তু বিচার ব্যবস্থাটা, বিচারটাও হচ্ছে বিচার আদালতে, এরপরে বিষয়টা আপনি আপনার তথ্যপাত্র নিয়ে আপনি এই আশ্বাসের উপর ভরসা রাখতে পারছেন না, কিন্তু তারপরে বলছি যে আইনমন্ত্রী স্পষ্ট করে বলছেন যে এটাকে হাইকোর্টের তালিকায় আনা যায়, সেই ব্যবস্থা করা হবে দ্রুততার সাথে। যাই হোক, আমি আমার আরেক অতিথি আছেন, তার কাছে একটু যেতে চাই। আব্দুর রশিদ, আপনি আমাকে একটু বলবেন যে এই রায়ের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আসলে আমরা কি বার্তা দিতে পারলাম?
আমি যেটা মনে করি সেটি হচ্ছে এই রায়টি হচ্ছে যে জঙ্গিবাদের যে অবস্থাটা, স্বচ্ছভাবে বিচারের মাধ্যমে যে জঙ্গিবাদ আপনি নিরোধ করতে পারেন, সেটির পদক্ষেপে বাংলাদেশ একটি উজ্জ্বল বা অনন্য একটি উদাহরণ সৃষ্টি করলো, যেটি হচ্ছে আপনার আন্তর্জাতিকভাবে এটি সমাদৃত হবে এবং বাংলাদেশ যে জঙ্গিবাদী রাষ্ট্র নয় এবং এখানে জঙ্গিবাদ ঘাঁটি গাড়ার চেষ্টা করেও ঘাঁটি গাড়তে পারেনি, এরকম একটি ভাবমূর্তি তৈরি হলো, যেটাকে আমরা বলবো যে হলি আর্টিসানের হামলার পরে আমরা দেখেছি বাংলাদেশের জনগণ যেমন আতঙ্কিত ছিল এবং ঠিক তেমনভাবে বিদেশিরাও বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানাতো বা নিরাপদ বোধ করতো না। আমি তো একটা নিরাপদ বাংলাদেশ পাবার জন্যেই আমরা চেষ্টা করছি। তো এখানে এর আগে আমরা দেখেছি পুলিশি অভিযান হয়েছে, আমরা দেখেছি যে আমরা বিভিন্ন ধরনের অভিযান, র্যাব অভিযান করেছে, কিন্তু আইনিভাবে লড়াই করে স্বচ্ছভাবে যে আপনি একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করলেন, আমি দেখেছি আমার হিসাবে যে বিভিন্ন দেশে জঙ্গি হামলার বিচার করা সম্ভব হয়নি অনেক ক্ষেত্রেই। এর কারণ হচ্ছে জঙ্গিবাদ ভূ রাজনীতি বা রাজনীতির একটি উপায় হিসাবে ব্যবহৃত হয়। তো যখনই জঙ্গিবাদে কেউ এরকম মামলায় জড়িত হয়, বিচার প্রক্রিয়া শুরু হয়, তখন তারা একটা রাজনৈতিক সুরক্ষা পায়। বাংলাদেশে এই রাজনৈতিক সুরক্ষা পেল না। এটি হচ্ছে বড় কথা, যে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে, রাষ্ট্রনীতি হিসাবে জিরো টলারেন্স টু টেরোরিজম যেটা দেখেছে, সেটি আজকে আইনের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে হ্যাঁ, অবস্থান জিরো টলারেন্স। তো আইন ব্যবস্থা দিয়েও যে জঙ্গিবাদের বিরুদ্ধে স্বচ্ছভাবে বিচার করা হলো, কারণ আমরা দেখেছি এর আগে জঙ্গিরা যখন এই বন্দুক যুদ্ধে নিহত হতো, তখন রাজনৈতিকভাবে এই প্রশ্ন এসেছে যে পুলিশ জঙ্গি বানিয়ে বানিয়ে হত্যা করছে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ মুক্ত হলো। আরেকটি যেটি আমরা শুনছিলাম যে আপনি এটা কত তাড়াতাড়ি কার্যকর করবেন, সেই কার্যকরের ক্ষেত্রে আমরা তো আমাদের কতকগুলো প্রেসিডেন্স আছে। যেমন যেসব জঙ্গিরা, কিছু জঙ্গিদের ফাঁসি হয়েছে, আমরা দেখেছি যুদ্ধ অপরাধীদের বিচার ব্যবস্থাতেও সেই সব অপরাধীদের, যুদ্ধ অপরাধীদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এখন যদি এখানে ওই ফোকাসটা রাখতে হবে। এটা খুব ভালো কথা যে যদি কার্যকরী না হয় তাহলে এই বিচারটা কিছুটা প্রহসনে দাঁড়িয়ে যায়। এই জায়গা থেকে আমি একটু স্পষ্ট হতে চাই, আব্দুর রহিম, এই জায়গা থেকে একটু স্পষ্ট হতে চাই। আমাদের সাথে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক আছেন, তিনি আমাদেরকে মনে হয় বিষয়টা আরো স্পষ্ট করতে পারবেন, যদিও জাহিদুল হাসান পিন্টু এটা কার্যকারিতা নিয়ে এখনো খুব একটা আশ্বস্ত হতে পারছেন না। সেই জায়গা থেকে আমি জানতে চাই, ডক্টর শাহদিন মালিক আমাকে একটু স্পষ্ট করবেন যে এই রায় চূড়ান্ত পর্যায়ে যেতে কোন কোন পরবর্তী ধাপ রয়েছে, সেক্ষেত্রে কোনো বাধা ধরা সময় আছে কিনা আমাদের একটু স্পষ্ট করবেন। না, জাহিদুল হাসান পিন্টু যেটা বললেন, মানে সংখ্যাটা যে কম 1800-রও বেশি কন্ডেম সেলে আছে, না এটা বিচারগুলি কি হয়, যখন বিচারিক আদালতে রায় হলো আজকে, এটা যেই বিচারক এই রায় দিয়েছেন আইনগতভাবে তার দায়িত্ব হলো 1 সপ্তাহের মধ্যেই এই মামলার সব নথি উনি হাইকোর্টে পাঠাবেন, এবং হাইকোর্টে পাঠাবেন 1 সপ্তাহের মধ্যেই পাঠাতে হবে। এটা আইনে বলা আছে, যাতে হাইকোর্ট এর পুনর্বিবেচনা, এই রায়টা পর্যালোচনা করে পুনর্বিবেচনা করে। এটা হলো একটা। এবং 1 মাসের মধ্যে ওই যারা ফাঁসি দণ্ড হয়েছে তাদের জেল কর্তৃপক্ষ একটা ফর্ম আছে, ওই ফর্ম দিয়ে বলবে যে আপনারা এর বিরুদ্ধে আপিল করতে চান কি না। এখন এটা সবাই মানে সাধারণভাবে বলে আমরা হ্যাঁ আপিল করতে চাই। তো ওইটাকে আমরা আইনের ভাষায় বলি জেল আপিল। তো এই 2টা আপিল হলো। আর তৃতীয়ত সেই আসামি যদি তার নিজের আইনজীবী রেখে তার মাধ্যমে আপিল করে, তাহলে ওইটা হবে ক্রিমিনাল আপিল। এটা মৃত্যুদণ্ড হলে তারপরে যখন শুনানি শুরু হবে তখন ওই 3টা আপিলই একসাথেই শুনানি হবে। এখন ওই যে এখন 3টা ডেথ রেফারেন্স বেঞ্চ আছে, মানে 3টা হাইকোর্টের 2জন বিচারক করে 3টা কোর্ট আছে, যারা সবসময় সারাদিনই এই মানে মৃত্যুদণ্ডের মামলাগুলি শুনছেন। আর মৃত্যুদণ্ডের মামলাগুলি ওই পেপার বুক টুক না, মৃত্যুদণ্ডের মামলাগুলি একেবারে প্রথম দিন ঘটনা থেকে, এফআইআর থেকে। আমি খুব সংক্ষেপে যদি বলি, সাধারণত একটা মৃত্যুদণ্ডের মামলা শুনে হাইকোর্টে সিদ্ধান্ত দিতে একটা মামলাতে গড়ে 10 থেকে 15 দিন লেগে যায়। এখানে অনেক অনেক কথা বলতে হয়, অনেক কিছু পড়তে হয়। সো এইটা এর কোনো শর্টকাট নাই। এখন একটা হতে পারে যে হ্যাঁ এখন 3টা বেঞ্চ আছে, 3টা বেঞ্চ থেকে বাড়িয়ে 6টা বেঞ্চ করে দিলাম, মানে 6 জোড়া বিচারপতিরা এটা শুনবেন। তখন আবার প্রশ্ন আসবে যে তাহলে তো অন্য সব বিচারের মামলা তো দেরি হয়ে যাবে। আর এখানে সবই ঠিক আছে,
কিন্তু আমাদের আলোচনায় কেউ যদি দ্বিমত না করে তাহলে তো আলোচনাটা জমে না। তো আমি একটু দ্বিমতের জায়গা থেকে বলছি যে 2018 সালে দুনিয়ায় সবচেয়ে বেশি যেই দেশগুলিতে মৃত্যুদণ্ড হয়েছে সেই তালিকায় আছে চীন, পাকিস্তান, ইরান এবং সৌদি আরব। ঠিক আছে, চীন, পাকিস্তান, ইরান এবং সৌদি আরব। 2018 সালে দুনিয়ার 200টা দেশের মধ্যে মাত্র 20টা দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এখন আমরা এই তালিকায় কোথায় উঠতে চাই? বর্তমানে আমাদের অবস্থা পঞ্চম। এই 4টা দেশ বললাম, অলরেডি আমাদের অবস্থা পঞ্চম। আমরা কার্যকর করা শুরু করে দিলাম, তাহলে আমরা 1-2 নম্বরে চলে যাব। আর দুনিয়াতে এখন 200টা দেশের মধ্যে বছরে, মানে 200টা দেশের মধ্যে রাফ হিসাবে 150টা দেশে কোনো মৃত্যুদণ্ড হয় না, কার্যকর করা হয় না। 50টা দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার মধ্যে 2018 সালে মাত্র 20টা দেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আমরা অলরেডি প্রথম 5 জনের মধ্যে আছি। অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করতে পারেন আপনাকে, কিন্তু আমি এটা বিরতির পর সেই প্রশ্নটা নেই। ডক্টর স্বাধীন মালিক একটু ওয়েট করুন, আমার একটু বিরতি যেতে হবে। বিরতির পর ফিরে এসে জাহিদুল হাসান পিন্টু তো প্রশ্ন আছেই, পাশাপাশি আমি মারুফ হাসানের কাছে যে প্রশ্নটা রেখেছিলাম সেটাও জবাব চাইবো। আসলে আমাদের যে এই বুদ্ধিবৃত্তিক লড়াই কতটা হলো, যে ভ্রান্ত ধর্মীয় ধারণা যেটা ছড়ানো হচ্ছে সেটার ব্যাপারে কতটুকু কি হলো, নজরদারি কতটা বাড়ানো গেল, সে বিষয় নিয়ে আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। মারুফ হাসান, আপনার কাছে যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম সেটা জানতে চাইবো আসলে যে আজকেও যদি আমরা আদালতে বিচারের সময় দেখি, তো বিচারের পর আমরা দেখেছি যে যাদের মানে মৃত্যুদণ্ডের রায় হচ্ছে তারাও এক ধরনের অনুশোচনাহীন, তারা আদালতে চিৎকার করেছেন, উচ্চবাচ্য করেছেন। সেই জায়গা থেকে জানতে চাই আপনার অভিজ্ঞতা থেকে, আসলে আপনি তো দীর্ঘদিন কাজ করছেন, কেন এদের মধ্যে এই চর্চাটা তৈরি হয়েছে? কি বুদ্ধিভিত্তিক লড়াইটা আসলে করা যায়নি, বা কোন বুদ্ধির কাছে তারা পরাস্ত হয়েছে? ধন্যবাদ। আসলে এই যে জঙ্গিবাদের সাথে যারা জড়িত, জঙ্গি, এরা যেভাবে রেডিকালাইজড হয়, তো তাদের কথা হচ্ছে যে আমরা যদি মারা যাই আমরা শর্টকাটে বেহেস্তে যাব, এটা শর্টকাটে বেহেস্তে যাওয়ার রাস্তা। তো সেই অবস্থান থেকে তারা এইভাবে তারা আসলে কিন্তু রেডিকালাইজড হয়। কিন্তু আমাদের এই যে অপারেশনাল দিক, আমরা আপনারা বলছেন যে সফল, আমার বিচারিক ইয়েটা আজকে রায় হলো, কিন্তু এই জঙ্গিবাদ থেকে, জঙ্গিবাদ তো একটা মতবাদ, এই মতবাদে বিশ্বাসী যারা হচ্ছে অথবা হয়েছে তাদেরকে ডিরেডিকালাইজ করার জন্য যে বুদ্ধিবৃত্তিক আমাদের প্রোগ্রাম দরকার, সেই প্রোগ্রামটা সমন্বিতভাবে আমাদের আসলে হচ্ছে না বলে আমি মনে করি। হচ্ছে বিচ্ছিন্নভাবে। যেমন ধরেন, যদি অনেকে বলে যে এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ না, তারপরেও আমরা এই হলি আর্টিজান ঘটনার পরে আমরা কিন্তু বিভিন্ন স্কুল, কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ে এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা কিন্তু এই যে ধর্ম নিয়ে রাজনীতি করা এবং এই যে ডিরেডিকালাইজেশনের যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা সেখানে আলোকপাত করছি। এটাকে আমি মনে করি রাষ্ট্রীয় পর্যায়ে অথবা সামাজিকভাবে এটার বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, যারা তবে জামাত শিবির বাদে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছেন, ডানপন্থী আছেন, বামপন্থী আছেন, আমি মনে করি এই জঙ্গিবাদের বিরুদ্ধে তাদেরও একাত্ম হয়ে আমাদের সমাজে এই জঙ্গিবাদের বিরুদ্ধে যে মনস্তাত্ত্বিক যে লড়াই, মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো, এগুলো প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ছড়িয়ে দেওয়া দরকার বলে আমি মনে করি। সেটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, সমন্বিতভাবে হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তবে আমি মনে করি যে এভাবে যদি আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে সমাজের সকল স্তরের সব স্টেক হোল্ডারদের নিয়ে আমরা যদি সমন্বয় করে একটা টিম ওয়ার্কের মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি এটার বিরুদ্ধে,
তাহলে আমার মনে হয় এটা এই মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে ডিরেডিকালাইজ করার ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমি মনে করি। জাহিদুল হাসান পিন্টু, আপনার কি মনে হয় যে তিনি যেটা বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ইউনিটি দরকার এই জঙ্গিবাদের, সেই জায়গায় কি কোনো ধরনের মতপার্থক্য আপনার লক্ষ্য হয়? পাশাপাশি যদি আপনি এই প্রসঙ্গটি নিয়ে আপনার যে বক্তব্য ছিল বা প্রশ্ন ছিল স্বাধীন মালিক, সেটাও করতে পারেন ছোট ছোট করে। দেখেন, আমি এই জায়গায় শেখ মারুফ ভাইয়ের সঙ্গে একমত। যে কাজটা এখন হচ্ছে গত কয়েক বছরে, র্যাব বা কাউন্টার টেরোরিজম ইউনিট বা পুলিশ, যে নামেই ডাকেন, তারা যে অভিযানগুলো চালাচ্ছে, সেই অভিযানে কয়েকজন জঙ্গি মারা পড়ছে, জঙ্গি দমন হচ্ছে। জঙ্গিবাদ দমনের জন্য যেই অভিযানটা দরকার, সেটা কিন্তু পুলিশের বা র্যাবের বিষয় না, যদিও তারা করছে, কারণ অন্যরা করছে না। এই অন্যরা আপনি সামাজিক সংগঠন বলেন, সাংস্কৃতিক সংগঠন বলেন, রাজনৈতিক সংগঠন বলেন, সবাই এই জায়গায় আমি মনে করি যেটা উনি বলছেন সমন্বিতভাবে হচ্ছে না বা বিক্ষিপ্তভাবে হচ্ছে, বিক্ষিপ্তভাবেও হচ্ছে না, খুবই ক্ষুদ্র আকারে ওই কাজটা হচ্ছে। এই পলিটিক্যাল পার্টিগুলো যদি এই জায়গায়, ডিভিশন তো ক্লিয়ার। আমি তো ইয়ার বক্তব্যই শুনলাম, যে এই বিএনপির নেতাদের বক্তব্য তো শুনেছি যে ধরে এনে তাদেরকে হত্যা করা হচ্ছে জঙ্গি নাম দিয়ে, একসময় এই বক্তব্য তো দিয়েছেন। তো এটা কিন্তু এক ধরনের বার্তা যায়। হ্যাঁ, আবার যদি দেখেন, এই দেশে তো একসময় রাষ্ট্রীয়ভাবে জঙ্গিদের প্যাট্রোনাইজ করা হয়েছে। হ্যাঁ, এখন সেটা হচ্ছে না, কিন্তু এক সময় যে এই দেশে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়েছে, শুধুমাত্র কি আপনার এটা ওই জঙ্গি দলগুলোর মধ্যে ছিল, প্রশাসনের মধ্যে ঢুকেছে। ওই প্রশাসনের মধ্যে ঢুকেছে বলেই আজকে কিন্তু ওই যে ওই টুপি পরে ঢুকতে পেরেছে, ওই সুযোগ পেয়েছে। আমি বলছি প্রশাসনের মধ্যে যে মৌলবাদ বা উগ্রবাদ ঢুকে গেছে, সেই জায়গাটাও আপনি ক্লিয়ার করতে পারেন নাই। এই জায়গাটা যদি আপনি ক্লিয়ার করতে চান, আমি মনে করি এই জায়গায় কনসেনসাসের কোনো বিকল্প নাই। কারণ আওয়ামী লীগ, বিএনপি দুইটা দলই বলি, বাকি দলগুলির নাম নাই বলি, এই দুইটা দল পাড়া মহল্লায় ঘরে ঘরে তাদের কর্মী আছে। আজ পর্যন্ত আপনি গত 8-10 বছরে শুনেছেন একটা জঙ্গি বিরোধী মিছিল হয়েছে? জঙ্গি বিরোধী একটা কালচারাল প্রোগ্রাম এই রাজনৈতিক দল করেছে? জঙ্গি বিরোধী কোনো একটা এই বড় শোডাউন করেছে? এগুলি করে নাই। এটা প্রোগ্রাম ছিল, এটা আমি একটু বলি আপনাকে, যে সরকার একটা উদ্যোগ নিয়েছিল, জঙ্গি বিরোধী প্রতিরোধ সেল একটা সরকারের ছিল, কিন্তু এই যে হোম মিনিস্টারের নেতৃত্বে এরা যে কাজগুলো করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, একটা কাজও করে নাই। এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ আছে, ধর্ম মন্ত্রণালয়ের কাজ আছে, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ আছে, এই কাজগুলি হয় নাই। আর পলিটিক্যাল পার্টি বাইরের, এরা তো সুযোগ নেবেই যে সরকার ব্যর্থ। যে এই জায়গা থেকে আব্দুর রশিদের কাছে তার বিশ্লেষণে জানতে চাইব, যেটা বলছিলেন যে সমন্বিতভাবে যে লড়াইটা দরকার, সেটা অনেক ক্ষেত্রেই অনুপস্থিত, জাহিদুল হাসান পিন্টুর কাছে একেবারেই অনুপস্থিত। সেই বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইব, কেন এই অনুপস্থিতি? এটা কি উদাসীনতা বলবেন? পাশাপাশি উদাসীনতা প্রসঙ্গের জন্য আসলোই আপনি টুপি প্রসঙ্গটিও আনলেন। এই যে আইএসের প্রতীক সম্বলিত টুপি আমরা দেখলাম বিচারের পর আদালত প্রাঙ্গণ থেকে বের হবার সময় পুলিশি প্রহরায় 2 জঙ্গির মাথার মধ্যে এই আইএসের প্রতীক সম্বলিত যেটাকে তারা ব্যবহার করে পতাকায়, সেটা দেখা গেল। এইগুলো কি আসলে উৎসগুলো খোঁজা জরুরি নয় আব্দুর রশিদ? নিঃসন্দেহে জরুরি। আমি যে জায়গাটাতে মনে করি সেটি হচ্ছে যে আমাদের দেশে এই যে ডিরেডিকালাইজেশন বলেন, কাউন্টার রেডিকালাইজেশন, এই যে প্রোগ্রামগুলো করবে, উনি বলেছেন যে কেউ করছে না, সিটিটিসি কিছু করছে। এই জায়গাটা না করার একটা মূল কারণ হলো কি, আমরা কি কোনো প্রশিক্ষিত জনবল তৈরি করতে পেরেছি যারা এই ডিরেডিকালাইজেশন করতে পারে? তো সেটির একটি স্বল্পতা আছে। তা আমার মনে হয় প্রথমে ট্রেনার দরকার, যে আপনি যদি ট্রেনার তৈরি করতে পারেন তখন তারা এটা সমাজের কাছে নিয়ে যেতে পারে। এটা হলো একটি প্রশ্ন। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা দেখেছি, ও যেটা জাহিদুল ইসলাম পিন্টু বলল, যে প্রশাসনের ভেতরে জঙ্গি কৌশলের ভিতরে একটি কৌশল আমরা দেখেছি, যে তাদের একটা ইনফিল্ট্রেশন করার একটা প্রবণতা আছে। সেটি প্রশাসনে ইনফিল্ট্রেশন, বিভিন্ন বাহিনীর মধ্যে ইনফিল্ট্রেশন, শিক্ষা প্রতিষ্ঠানে ইনফিল্ট্রেশন, মিডিয়ার মধ্যে ইনফিল্ট্রেশন তারা করে এই সব জায়গাগুলো তারা তাদের সমর্থক দিয়ে দখল করতে চায়। সে প্রচেষ্টা, এটি তাদের একটা কৌশল। তো সেক্ষেত্রে যে একটি টুপি তার পকেটে ঢুকিয়ে দিয়েছে, কারণ তাকে তো আমরা চলমান দেখছি, সে জেলখানা থেকে তাকে আনা হয়েছে, তারপরে তো এজলাসে তোলা হয়েছে। এখানে তো অনেকেই তার সংস্পর্শে খুব কাছাকাছি আসতে সক্ষম হয়েছে। কে কাজটি করলো, তো সেটি হচ্ছে আমরা বের করতে পারছি না। আরেকটি যেটি বললেন সেটি হচ্ছে যে এই যে টুপিটা আসলে কি বার্তা বহন করছে, তার যে গভীরতা, সেটি বুঝতে কি সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনীর যেসব সদস্যরা তারা পাহারা দিচ্ছে? আমার মনে হয় না।
এই জঙ্গিবাদের জন্য যুদ্ধ করার জন্য সেজন্যই আমাদের সিটিটিসি তৈরি করতে হয়েছে, কাউন্টার টেরোরিজম ইউনিট তৈরি করতে হয়েছে, স্পেশালাইজড ইউনিট যারা প্রশিক্ষণ দিয়ে। তো সেখানে আমাদের একটি আছে, মানে আমি বলবো ঘাটতি আছে। তো সেই ঘাটতি পূরণ করতে হলে আমাদেরকে আরো ব্যাপক ভিত্তিক এই কাউন্টার র্যাডিক্যালাইজেশন বা ডির্যাডিক্যালাইজেশন প্রোগ্রাম করতে পারে এরকম প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে। আমার কাছে নিশ্চয়ই ওই যখন ওই টুপিটা পরেছে ওটা তো সেই পাশের যে পাহারা দিচ্ছে সে তো ওটা খুলেও নিতে পারতো, তো সেইটি খুলে নেয়নি। কেন নেয়নি? কারণ ওই টুপিটা কি বার্তা বহন করছে সেটি সে বুঝতেই পারেনি। তো তার যে বোধগম্যতার অভাব ছিল সেটি বোঝা যায়। তো সেই জন্য আমরা শুধু এককভাবে কে করলো কে না করলো সেটিতে না গিয়ে আমাদেরকে একটি সামাজিকভাবে যে যিনি বললেন আন্দোলন তৈরি করতে হবে। এই আন্দোলন তৈরি করার জন্য যে প্রক্রিয়াগুলো দরকার সেখানে যেতে হবে। রাজনৈতিক দলের কথা বললেন, আমাদের দেশে রাজনীতিতে তো আমরা দেখতে পাচ্ছি ধর্মের উন্মাদনা সৃষ্টি করা এই রাজনীতি দিয়েই, আবার এই জঙ্গিরাই ধর্মের উন্মাদনা সৃষ্টি করে জঙ্গিবাদ করছে। তো এখানে তো আমরা একটা ওই যে সাইকোলজিক্যাল একটা সম্মিলন দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে এই ধর্মের কার্ড ব্যবহার করে এটি ভোটের রাজনীতি হয়, তাহলে স্বভাবতই যেসব রাজনৈতিক দল ধর্মভিত্তিক বা ধর্মকে নিয়ে রাজনীতি করেন তাদেরকে অবশ্যই যদি সমাজ থেকে আপনি ধর্মের রাজনীতি বন্ধ করতে পারেন, তাহলে এই যে অযাচিতভাবে যে তারা ধর্মের উন্মাদনা সৃষ্টি করছে এর সাথে যোগ হয়েছে বিভিন্ন ইসলামিক দলের সাথেও, আবার এই যে ওয়াজ মাহফিল করছে তারাও ধর্মের উন্মাদনা সৃষ্টি করছে। আমরা একটা শান্তির জায়গায় পৌঁছতে গেলে আমাদেরকে শান্তির ধারাতে বা শান্তির মতাদর্শ প্রতিস্থাপন করতে হবে মানুষের মস্তিষ্কে। জি, আপনার কথা স্পষ্ট। আমি একটু ডক্টর স্বাধীন মালিকের কাছে যেতে চাই। ডক্টর স্বাধীন মালিক, আপনি শুনছিলেন এই আলোচনা, সেই জায়গা থেকে জানতে চাইব জাহিদুল হাসান পিন্টু যেটা বলছিলেন যে একটা রাজনৈতিক ঐক্য তিনি একেবারে অনুপস্থিত দেখেন এই জঙ্গিবাদের বিরুদ্ধে। আপনার বিশ্লেষণটা কেমন? পাশাপাশি আপনি যদি টুপি প্রসঙ্গটা নিয়ে আপনার কোনো ধরনের বিশ্লেষণ থাকে জানতে চাই। বিদেশে বহুদিন ছিলাম, তো এই জঙ্গিবাদের বিরুদ্ধে বিদেশেও হচ্ছে, তাদের কাছ থেকে কিছু আমাদের শিক্ষণীয় আছে, বর্জন আছে। আমি যেটা সবচেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা আমার কাছে ইদানিংকালে বিদেশে যে সবচেয়ে শিক্ষণীয়, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের যেই বক্তব্য যে যারা জঙ্গি, ওই যে নিউজিল্যান্ডে যে 2টা মসজিদে যে হামলা হয়েছিল, যে হামলা করেছিল তার নাম কোনো মিডিয়া নেয় নাই নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের পরে। আমার এই আপনাদের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রচুর আপত্তি। সংবাদ মাধ্যম এই লোকগুলিকে হিরো বানাচ্ছে। আজকে সকালে অনেকগুলি পত্রিকায় দেখেছি যে ফ্রন্ট পেজে এই যে 21 জনের ছবি, এখনো সবাইকে সংবাদ মাধ্যমের ছবি দেখানো হচ্ছে। তারা যে আস্ফালন করছে, তারা তো সংবাদ মাধ্যম তাদেরকে হিরো বানিয়ে দিচ্ছে। মানে ওই তাদের যারা ফলোয়ার, যারা এই যে মানে বিপথে যাচ্ছে, তাদের কাছে কিন্তু এরা হিরো হচ্ছে। এই যে আমরা টুপি নিয়ে আলোচনা করছি, আমি নিশ্চিত যে এরপরে যখন কোনো জঙ্গিবাদের বিচার হবে, তারা দেখছে যে আমি টুপি পরলে কত আলোচনা হচ্ছে, আমার কত ইম্পর্টেন্স পাচ্ছে। এরপরে আমি নিশ্চিত যে এরপরে টুপি পাওয়া যাবে জঙ্গিবাদের বিচারে। তো আমি যেটা বলছি যে আমি সংবাদ মাধ্যমকে সমালোচনা করছি এই বলে, আমাদের সংবাদ মাধ্যমের যে সেন্সেশনালিজম, এই সেন্সেশনালিজমের থেকে আমরা কিন্তু এই জঙ্গিদের কিন্তু যারা এসব করছে তাদের আমরা হিরো বানিয়ে দিচ্ছি। দিনের পর দিন কথা বলবো, ছবি ছাপাবো, টেলিভিশনে ছবি দেখবো। একটু নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের জিনিসটা একটু চিন্তা করে দেখেন। মানে এইটা আমার মনে হয় সারা জায়গায় স্বীকৃত যে ওনার এই যে আমি নামই বলবো না এবং কখনো নাম বলেন নাই, আমাদের মনে হয় এই শিক্ষণীয় জায়গাটা আমরা সম্পূর্ণ মিস করে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর স্বাধীন মালিক, আপনার কথা আমার কাছে স্পষ্ট। আমি এটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে জাহিদুল হাসান পিন্টু আপনার কাছে এসে জানতে চাইবো যে একদম স্বাধীন মালিক যে জায়গা থেকে উল্লেখ করছিলেন সংবাদ মাধ্যম, আমরা যারা টেলিভিশনে কাজ করি, পত্রিকায় কাজ করি, তাদেরও আসলে এক ধরনের বিষয়টা নিয়ে ভাবার জায়গা আছে, ভাবার সুযোগ আছে যে আমরা আসলে জেনে বুঝে বা না বুঝেই কাকে হিরো বানাচ্ছি বা কোন বিষয়টাকে কি ট্রিটমেন্ট দিচ্ছি। যাই হোক, আমাদের 24 ঘন্টা আপাতত এই প্রসঙ্গে কোনো ছবি এখন পর্যন্ত যায়নি। যাই হোক, আমি যেটাও বিরতি নেব, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। জাহিদুল হাসান পিন্টু বিরতির আগে শুনছিলেন ডক্টর স্বাধীন মালিক আমাদের সংবাদ মাধ্যমগুলোকে এক ধরনের প্রশ্নের সামনে এনেছেন। আপনি কি বলবেন? আমি ডক্টর স্বাধীন মালিকের সঙ্গে এই জায়গায় দ্বিমত করার আমার সুযোগ নেই। এটা
একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে পত্রিকাগুলোর চেয়ে টেলিভিশনের এই জায়গাটায় আমি একটু দায় বেশি দেখি। কতদূর আমরা যাব, কতদূর যাব না, এই সীমাটা বোধহয় আমরা নির্ধারণ করতে পারছি না। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই যে আমরা যে লাইভের নামে কি করি, এই 1972 সালের অলিম্পিকে ইসরায়েলের 4 জন অ্যাথলেটকে আপনার কিডন্যাপ করেছিল। ওখানে অভিযানে পুলিশ নামবে, ওই সময় টিভি ক্যামেরায় গিয়ে হাজির, লাইভ দেখাবে, পুলিশ অভিযানই বন্ধ করে দিয়েছে। সেটা একটা ঘটনা আমি বললাম। 2008 সালের যে আপনার মুম্বাই অ্যাটাকে যদি দেখেন, এই মুম্বাই অ্যাটাক যে 36 ঘন্টা লাইভ হলো, সেটা দেখে পরবর্তীতে যে আসামিদের জবানবন্দিতে যা পাওয়া গেল, সেটা দেখে তারা কর্মকৌশল ঠিক করলো। হ্যাঁ, তারপরে কিন্তু সুপ্রিম কোর্টের, ভারতীয় সুপ্রিম কোর্টে বিষয়টা গেল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল আরেক, ওই যে লাইভে যদি এখন আপনি বলেন যে এই হোটেলের অমুক নাম্বার রুমে একজন আটকা পড়ে আছে, উনি বাঁচার চেষ্টা করছেন, জঙ্গিরা তো গিয়ে খুঁজে খুঁজে পেরে ওখানে মারে। তো আপনার সরাসরি সম্প্রচারের কারণে আরেকজন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে, এই রাইট সংবাদ মাধ্যমের নাই। এটা আমরা ভুল করেছি। বিডিআর কার্নেজের সময় দেখেছি, হোলি আর্টিজানের সময় দেখেছি। এই জায়গাটায় আমি হোলি আর্টিজানের সময় সার্টেন টাইম পর্যন্ত, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। এই বন্ধটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কারণে বন্ধ হয়েছে। কেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাকে আদেশ করবে যে তুমি এটা বন্ধ করো? সেই দায়িত্বটা আমার নিজের। আমি কতদূর করব না করব, এটা যদি তার উপরে ছেড়ে দেই, সে পুরোটাই বন্ধ করে দেবে। আমি তো সেই সুযোগ দেব না। এই জায়গাটাই আমি মনে করি কতদূর যাব না যাব, এটা আমাদের সাংবাদিকদেরই এটা ঠিক করতে হবে। সেই জায়গা থেকে কিন্তু স্বাধীন মালিক আরেকটা বিষয় স্পষ্ট করছেন যে আমরা যে মানে বুঝে হোক না বুঝে হোক, এই যে যারা জঙ্গি আছেন তাদেরকে যে হিরো বানানোর একটা, আপনি হলি আর্টিজান, এটাই বলছি, হলি আর্টিজানের পরে নিবরাস সম্পর্কে যে ফিচার ছাপা হয়েছে, এটা হিরো। কেন আমি এই ধারণা দেব একটা জঙ্গি সম্পর্কে দেশের মানুষের কাছে? তাকে সে একটা পার্টি বয়, সে একটা হ্যান্ডসাম বয়, সে এই করতো সেই করতো, আমার জানানোর দরকার নাই। কারণ এইগুলোই আপনার আরেকজনকে অ্যাট্রাক্ট করে, এবং তারা সেটাই চায়। আজকেও তারা সাকসেস। আজকে এত বড় একটা জাজমেন্ট হলো হোলি আর্টিজানের, আর সারা টেলিভিশনগুলো টুপি নিয়ে আলোচনা করছে। তার মানে কি? ওরা যে অ্যাটেনশন সিকার, রাইট, সে যে আইএসএর বার্তা দিতে চেয়েছে, তারা ওই বার্তা পৌঁছে দিতে পেরেছে। কিন্তু সেই বার্তাটাতেও এটা সে সাকসেস হতো না যদি পুলিশ তার দায়িত্বটা পালন করতো, কারা কর্তৃপক্ষ পালন করতো, গণমাধ্যমে কোনো ক্যামেরাতে তো ছবি আসতো না। আপনি দ্বিতীয় ক্ষেত্রে কি গণমাধ্যমে তাই করতে পারেন না? আমি বলছি যে এটা আমি আমার বললে ক্লিয়ার হবে। আমি বলি আপনাকে, গণমাধ্যম অবশ্যই সেই নিউজটা করবে, আমি সেটা না করি না। এটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিবে, এই টুপিটা উনি পরলেন কিভাবে, কে নিল, এটা দেখিয়ে দিবে। এটা নিয়ে এরপরে যদি জাজমেন্টের চেয়ে আমি এটাকে বেশি অগ্রাধিকার দেই, তাহলে তো ওরাই সাকসেস। আজকের এই ঘটনাটা দেখেন, ওরা তো অর্গানাইজড ওয়েতে এই যে টুপিটা পরলো, সঙ্গে সঙ্গে টুইটারে তারা সেটা দিল এবং ভাইরাল করলো তারা, এরপরে গণমাধ্যম সেটা ধরলো সাথে সাথে। আমি বলছি সেই জায়গায় আজকে আমরা আসল জায়গা থেকে ওই জায়গাটা কেন বেশি নজর দিচ্ছে, ওইটা ওই যে সাকসেস তারা হয়েছে ওই। জি, আব্দুর রশিদের কাছে যেতে চাই। আব্দুর রশিদ, আপনার বিশ্লেষণটা কেমন হবে এই জায়গা থেকে? নিঃসন্দেহে তাদের টুপির ব্যবহারটাই ছিল হচ্ছে যে মিডিয়ার আকর্ষণ করা, সেটি তারা করতে সক্ষম হয়েছে বলে মনে হয়। আজকে যেমন বাংলাদেশ মিডিয়াতে দেখছি এই টুপি হচ্ছে তারা সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আগামীকাল দেখবেন এখান থেকে উপকরণ নিয়ে বিশ্ব মিডিয়াতে এইটি আমরা দেখতে পাবো। তো এখানে কিন্তু জঙ্গির যে উদ্দেশ্য ছিল সেটি সবাই অ্যাচিভ করে দিল। তো সেক্ষেত্রে আমাদেরকে ভাবতে হবে যে জঙ্গিরা যেগুলো করছে সেগুলো আমরা তাকে উৎসাহিত করে তাদের যে উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সেটি অর্জন করার ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করছি কিনা। জাহিদুল ইসলাম পিন্টু ভালোই বলেছেন, কারণ আমরা যদি সহায়ক শক্তি হিসেবে কাজ করি তারা তো প্রচার চাবে, তখন সেই প্রচারটাকে কতটুকু দিলে জনগণেরও জানার অধিকার আছে, তো সেইটুকু কতটুকু দেয়া যাবে সেখানে আমরা হয়তো আমাদের লাইনটা টানতে পারি না। তো সেখানে অনেক সময় বেশি করে ফেলি, নাহলে কম করে ফেলি। তো সেই জায়গাটাতে আমার মনে হয় এটা হলো একটা ম্যাচুরিটির কোশ্চেন। আমরা এরকম ঘটনার আগে প্রত্যক্ষ করি নাই, এবং এগুলো হ্যান্ডেল করার জন্য আমাদের কর্মী বা আমাদের বন্ধু বান্ধবদের নাই, মানে অভিজ্ঞতা কম। তো আস্তে আস্তে আমরা শিখছি। তো সেই জন্য আমি খুব ফ্রাস্ট্রেটেড না। তো মিডিয়া ওপেন থাকাই ভালো, তবে মিডিয়াদের যেটা সেলফ সেন্সরশিপ যেটাকে বলে, এডিটোরিয়াল যে রোলটা, সেটিও সেখানে থাকতে হবে। সেখানে অনেক ক্ষেত্রে আমরা অনুপস্থিত দেখেছি। তো এক্ষেত্রে আমরা শুধু মিডিয়ার কথা বলবো কেন, আমরা প্রশাসনের কথাও দেখেছি যে প্রশাসন এই জঙ্গি হামলার ভয়ে বিভিন্ন জায়গায় আমাদের যে সংস্কৃতি, আমাদের বাংলার যে সংস্কৃতির যে অনুষ্ঠান আছে সেগুলো তারা পারমিশন দেয় না। তারপরে পয়লা বৈশাখের অনুষ্ঠানে
তারা রেস্ট্রিকশনস দিয়ে জঙ্গিদের আসলে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। জঙ্গিরা তো এটাই চায়, তারা আমাদের সাধারণ যে নর্মাল যে লাইফটা আছে সেটি লিড করতে দেবে না। তো এটি হচ্ছে তাদের উদ্দেশ্য। আমাদেরকে জঙ্গিবাদ বিরোধীর একটি নীতি হলো যে জঙ্গিরা যে সংকেত যে করবে, যে স্কুইজিং করবে, আমাকে ওকে ভেদ করে আমার নর্মাল লাইফকে বজায় রাখতে হবে, তাহলে জঙ্গিবাদী উদ্দেশ্যটা অর্জিত হবে। অসংখ্য ধন্যবাদ। সেই জায়গায় সব মিলিয়ে আমরা এখানে কিছু ঘাটতি আছে, সেটি আমার মনে অভিজ্ঞতার সাথে। জি, অসংখ্য ধন্যবাদ আব্দুল রশিদ। আমি একটু যেতে চাই ডক্টর স্বাধীন মালিক, আপনার বিশ্লেষণটা কেমন হবে এই জায়গা থেকে, যে জঙ্গিরা যে আমাদের স্বাভাবিক লাইফকে বিঘ্নিত করতে চায়, স্বাভাবিক জীবনযাত্রাকে বিঘ্ন করতে চায়, সেই জায়গা থেকে কি আপনি কোনো ক্ষেত্রে প্রশাসনের উদাসীনতা লক্ষ্য করেন কিনা, যেটা আব্দুল রশিদ উল্লেখ করছিলেন? হ্যাঁ, আমি আব্দুল রশিদের সাথে একমত। মানে আমরা তো বেশি সতর্ক হতে গিয়ে মানে পক্ষান্তরে তাদের গুরুত্ব অনেক বেশি দিয়ে দিচ্ছি। সেটাই মানে আমি যে সংবাদ মাধ্যমের কথাটা এনেছিলাম, এই খবর অবশ্যই হবে এখন এদেরকে তাদের নৃশংসতার জায়গাটা সংবাদ মাধ্যমে তুলে ধরতে হবে, তাদের বিকৃত মানুষের জায়গা মানে মানসিকতাটা তুলে ধরতে হবে তাদেরকে। আমি জাস্ট এটা মানে আমি আলোচনার জন্য আমি টেবিলে রাখলাম, কারণ আমার কাছে দৃষ্টিগত লেগেছে যে এত বেশি তাদের ব্যক্তি জীবন, আপনারা জাহিদুল ইসলাম পিন্টু যেটা বললেন, ব্যক্তি জীবনকে যেভাবে ফলাও করে প্রচার করা হয়েছে, ওইখানে এখন আমার মনে হচ্ছে সংবাদ মাধ্যমে এটা একটু এখন দৃষ্টি দিতে হবে। হ্যাঁ, এবং ওই আমাদের অনেক সময় নিরাপত্তার উৎকণ্ঠায়, মেজর জেনারেল রশিদ যেটা বললেন, নিরাপত্তার উৎকণ্ঠায় কোনো অনুষ্ঠান হলেই আমরা 2 স্তর 3 স্তর 4 স্তর 5 স্তরে কি যেন নিরাপত্তা বলি, আমরা ওদের ভয়ে অনেক সময় নিজেরাই নিজেদের বন্দি করে ফেলছি। এগুলি আমি বলছি না যে এগুলি করা উচিত না, আমার মনে হয় আমরা করছি, কিন্তু যে কোনো কাজ করতে করতে একটা পর্যায়ে আসে, একটা পর্যালোচনার দরকার হয়, একটা আত্মসমালোচনা বা বসে চিন্তা করা, যেটাতে আমরা হিতে বিপরীত হচ্ছে কিনা। আমি ওই জায়গা থেকে এই জিনিসগুলি তুলে ধরছি। আর একটা একটু এই বিষয় নিয়ে মানে বিভ্রান্তির সৃষ্টি না হয়। জি, আপনাদের স্পষ্ট। আমি এই জায়গা থেকে আরেকটা আমি যে অ্যাড করে মৃত্যুদণ্ড সম্পর্কে যে কথাটা বললাম, হ্যাঁ জি, না আমি মনে হয় আর সময় নিতে পারছি না, একটা স্বাধীন মালিক আমাকে ক্ষমা করবেন, আমাকে অনুষ্ঠান শেষ করতে হবে। আমি শেখ মোহাম্মদ মারুফ হাসানের কথা দিয়ে শেষ করতে চাই, যেটা হচ্ছে আপনারা বলছিলেন যে একেবারে বেশি সতর্কতা, বেশি নিরাপত্তার ক্ষেত্রে কি আমরা আসলে নিজেকে অনেক বন্দী করে ফেলছি কিনা। মারুফ হাসান, ঠিক বিষয়টা এরকম না যে আজকে যে টুপি নিয়ে আলোচনা হচ্ছে, তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে যে 2-1 দুষ্ট লোক নেই, এ কথা আমরা কখনোই এটা আমরা বলবো না যে নাই, অবশ্যই আছে। কিন্তু যে টুপির বিষয়টা এসেছে, এটা আসলে একটা তদন্ত কমিটি হয়েছে, জয়েন্ট কমিশনার ডিবির নেতৃত্বে 3 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে। এই বিষয়টা কিভাবে হলো, কেন হলো, এটা তদন্ত সাপেক্ষেই আসলে বলা যাবে। এভাবে আসলে মন্তব্য করা ঠিক হবে না যে কোথার থেকে কিভাবে এই বিষয়টা আসলে আসলো। জি, টুপির বাইরেও তারা বলছিলেন যে আমরা আসলে বন্দি করে ফেলছি কিনা, কারণ হচ্ছে নিরাপত্তা অতিরিক্ত সতর্কতার নামে যে ধরনের আমরা স্বাভাবিক অনুষ্ঠানগুলো করতে চাই, সেই জায়গা থেকে প্রশাসনের অনেক ধরনের। ঠিক, হ্যাঁ, এটা কিছুটা সত্য এই কারণে যে আমরা ওটাকে সংকুচিত করছি। বিষয়টা এরকম না, কিছু ঘটলে তো দিন শেষে দায়-দায়িত্ব আমাদেরকে নিতে হয়। কেউ তখন আর বলবে না যে আপনারা কেন আমাদেরকে আগের থেকেই সতর্ক করেন, অথবা কেন আপনারা করতে দিলেন। তো আসলে দিন শেষে কিন্তু দায়-দায়িত্ব আমাদেরকে নিতে হয়। তো সেই জন্য আমরাও চিন্তা করি যে না, অনুষ্ঠানটাও হলো, আমার নিরাপত্তা ব্যবস্থাও ঠিক থাকলো। আমরা কিন্তু অনুষ্ঠানের বাইরে না, অনুষ্ঠান হোক এবং আমাদের সংস্কৃতি বিকশিত হোক, অবশ্যই আমরা চাইব, কিন্তু দিন শেষে নিরাপত্তার বিষয়টাও কিন্তু আমাদের চিন্তা করতে হয়। তো সেই কারণে হয়তো অনেকেই হয়তো মনে করেন যে নিরাপত্তার খাতিরে আমরা আমাদের সেই সাংস্কৃতিক অনুষ্ঠানকে অথবা সাংস্কৃতিক চর্চাকে আমরা সংকুচিত করে ফেলছি। বিষয়টা আসলে এরকম না। মারুফ হাসান, অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমার চার অতিথিকেও ধন্যবাদ। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন।